দুটো বৃত্তের আপেক্ষিক অবস্থান বা রিলেটিভ পজিশনই আমরা এখন দেখব। দ্যাট মিনস আমাদের দুইটা বৃত্তকে পাশাপাশি আমরা রাখতে পারি, তাদেরকে দূরে রাখতে পারি, তাদেরকে একসাথে একত্রিত করে রাখতে পারি, ভিন্ন ভিন্নভাবে রাখতে পারি। তো সেসব ক্ষেত্রে আমাদের কী কী কন্ডিশন কাজ করবে সেটা আমি এখন দেখাবো। তাহলে প্রথম কন্ডিশনটা হচ্ছে আমাদের এটা। তো এটা কি? এটা হচ্ছে C1 থেকে C2, মানে দুইটা বৃত্তের কেন্দ্র যে আছে, কেন্দ্রের মধ্যবর্তী দূরত্বকে আমরা C1 C2 দিয়ে প্রকাশ করি। এবং R1 + R2 মানে হচ্ছে কি? ওই দুটো বৃত্তের ব্যাসার্ধের যোগফল। তো এটা কখন ঘটবে? যখন আমাদের দুটো বৃত্ত একে অপরের থেকে মোটামুটি দূরে থাকবে, তখন তুমি দেখতে পাচ্ছ একটা বৃত্তের কেন্দ্র থেকে আরেকটা বৃত্তের কেন্দ্র অনেক দূরে, এবং এক্ষেত্রে এই দুটো বৃত্তের যে ব্যাসার্ধ তাদের যোগফল কিন্তু অবশ্যই কেন্দ্রের মধ্যবর্তী দূরত্বের চেয়েও কি অনেক অনেক বেশি। না বেশি না, অনেক অনেক কম। কিভাবে? আমি একটু দেখাই। দেখো, আমরা এখানে হাইলাইটেড দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি যে C1 থেকে শুরু করে আমি যদি C2 পর্যন্ত একটা রেখা টানি, তাহলে এই রেখাটাই কি নির্দেশ করে? দুইটা বৃত্তের মধ্যবর্তী দূরত্ব বা কেন্দ্রের মধ্যবর্তী দূরত্বকে নির্দেশ করে। তাহলে এই দূরত্বটা হচ্ছে কি আমাদের C1 C2, তাই না? এখন আমি যদি তোমাদেরকে দেখাই R1 আর R2 কতটুকু। প্রথম বৃত্তের জন্য তুমি যদি এতটুকু দাগ টানো, তাহলে এতটুকু দাগ মোটামুটি R1 হিসেবে কাজ করবে। দ্বিতীয় বৃত্তের জন্য তুমি যদি কেন্দ্র থেকে বৃত্তের উপর কোনো একটা পয়েন্টে মানে লম্ব টানো, বা লম্ব মানে হচ্ছে একটা রেখা যদি টানো, তাহলে সেটা হচ্ছে দ্বিতীয় বৃত্তের ব্যাসার্ধ বা R2 হিসেবে কাজ করবে। তাহলে দেখতেই পাচ্ছি আমাদের এখানে R1 আর R2কে আমি যদি যোগও করি, তাহলে সেটা অনেক ছোট হয়ে যাবে C1 থেকে শুরু করে C2 দূরত্বের মধ্যে, তাই না? তাই যদি হয়, তাহলে দেখো আমি এখানে C1 এর স্থানাঙ্ক ধরলাম x1, y1, এবং C2 এর স্থানাঙ্ক আমি ধরলাম হচ্ছে x2, y2। তাই যদি হয়ে থাকে, তাহলে আমাদের C1 থেকে C2 পর্যন্ত যে দূরত্বটা হবে সেটা আমরা দূরত্ব সূত্র ইউজ করে বের করতে পারবো। যেহেতু আমাদের বিন্দু দুটো আমরা পেয়ে গেছি, তার মানে দূরত্ব হবে কি? ভুজদ্বয়ের অন্তর, দ্যাট মিনস x1 - x2 হোল স্কোয়ার, প্লাস হচ্ছে আমাদের কোটিদ্বয়ের বিয়োগফল বা অন্তর, তাহলে y1 মাইনাস হচ্ছে y2 হোল স্কোয়ার, এবং এই টোটালটাকে আমরা রুট ওভার করে ফেলি দূরত্ব সূত্রের জন্য। তাহলে এটাকে রুট ওভার করলে পাবো হাফ হিসাবে, মানে পাওয়ার হিসেবে পাবো আমরা হাফ, তাই না? রুট ওভার মানে যা, পাওয়ার হিসেবে হাফ মানে কি তা। তাহলে এটাই হচ্ছে আমাদের C1 থেকে শুরু করে C2 এর দূরত্ব বা দুটো বৃত্তের কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব, এবং এটার মান অবশ্যই কী হবে? বেশি হবে, কার চেয়ে বেশি হবে? বৃত্তের ব্যাসার্ধ R1 এবং R2 এর যোগফল হচ্ছে বেশি হবে। তাহলে যদি কখনো তুমি এরকম দুইটা বৃত্ত পেয়ে থাকো এবং ওই দুটো বৃত্তের কেন্দ্রের দূরত্ব যদি তোমার ওই দুটো বৃত্তের ব্যাসার্ধের যোগফলের চেয়েও বেশি হয়, তাহলে বুঝে নিবে ওই দুটো বৃত্ত অবশ্যই একটা নির্দিষ্ট দূরত্বে অবস্থান করছে। তারা পরস্পরকে টাচ করছে না বা স্পর্শ করছে না, বা পরস্পরকে ছেদও করছে না। তারপর আমরা আরেকটা অবস্থান দেখব, সেটা হচ্ছে যখন কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্বটা বৃত্তের দুইটা ব্যাসার্ধের যোগফলের সমান হয়। কখন হবে এটা? যখন দুটো বৃত্ত পরস্পরকে স্পর্শ করবে। যেমন আমি তোমাদেরকে যদি একটু দেখাই, আমাদের এখানে C1 কেন্দ্র বিশিষ্ট বৃত্তের C থেকে শুরু করে, মানে C1 থেকে শুরু করে আমি যদি এতটুকু পর্যন্ত একটা দাগ টানি, সেটা হচ্ছে আমাদের প্রথম বৃত্তের ব্যাসার্ধ হবে। আবার আমি যদি C2 থেকে শুরু করে এতটুকু পর্যন্ত যদি দাগ টানি, ধরো এই দাগটা হচ্ছে মোটামুটি এরকম, তাহলে এটা হবে কি আমাদের R2 পরিমাণ ব্যাসার্ধ। এখন তুমি স্পষ্ট দেখতে পাচ্ছ যে আমাদের এই দুটো বৃত্তের কেন্দ্র থেকে কেন্দ্রের যে দূরত্বটা, সেটা হচ্ছে এই দুটো ব্যাসার্ধের যোগফলের সমান। যেমন আমরা এখানে C1 থেকে শুরু করে C2 পর্যন্ত একটা দাগ টানলাম হলুদ কালারের, তাহলে এটাই হচ্ছে কি আমাদের C1 থেকে শুরু করে C2 এর দূরত্ব। তাহলে আলটিমেটলি আমি বলতে পারি যে আমাদের এই দুটো বৃত্ত যে বিন্দুতে স্পর্শ করেছে সেটাকে আমি P ধরলাম, দ্যাট মিনস এই পয়েন্টটাকে আমি P ধরলাম। পিটাকে আমি একটা স্থানাঙ্ক দিয়ে প্রকাশ করলাম। ধরো তোমার পি বিন্দুর স্থানাঙ্ক কী হতে পারে? কথার কথা আমি ধরলাম x, y স্থানাঙ্ক হতে পারে। তাহলে পি বিন্দুটাকে বলা হয় আমাদের পয়েন্ট অফ কন্ট্যাক্ট, যেই বিন্দুতে বৃত্ত দুটো পরস্পরকে স্পর্শ করেছে। তো এখন কেন আমরা এটা দিলাম? এর কারণ আছে। কারণ হচ্ছে তুমি দেখতে পাচ্ছ আমাদের এখানে C1 এর স্থানাঙ্ক হচ্ছে y1, মানে x1, y1, এবং C2 যেটা, এটার স্থানাঙ্ক হচ্ছে x2, y2, যেটা আমি অলরেডি ধরেছি। এখন এখানে C1 C2 এই দুটো বাহুকে, মানে এই দুটো বিন্দুর যোগফলের যে বাহুটা আসছে C1 C2, এই বাহুটাকে একটা নির্দিষ্ট বিন্দুতে অন্তর্বিভক্ত করেছে আমাদের পি বিন্দুটা। তার মানে পি হচ্ছে এমন একটা বিন্দু যেখানে আমাদের C1 C2 বাহুকে সে অন্তর্বিভক্ত করে। কতটুকু অনুপাতে অন্তর্বিভক্ত করে তুমি দেখতে পাচ্ছ? প্রথম অংশটুকু হচ্ছে আমাদের C1 থেকে শুরু করে পি পর্যন্ত, দ্বিতীয় অংশটুকু হচ্ছে আমাদের C2 থেকে শুরু করে পি পর্যন্ত। তাহলে এই যে আমরা দুইটা বাহু পাচ্ছি, এই দুইটা বাহুই হচ্ছে কি আমাদের অন্তর্বিভক্তকারী অংশ। তাহলে দেখো C1 থেকে শুরু করে পি, এটা আসলে কী ছিল? এটা ছিল আমাদের R1 ব্যাসার্ধের মান। আবার C2 থেকে শুরু করে যে পি, সেটা ছিল আমাদের R2 ব্যাসার্ধের মান। তাহলে আমরা স্পষ্ট বলতে পারি C1 C2 এই রেখাটাকে পি বিন্দু আসলে R1:R2 এই অনুপাতে অন্তর্বিভক্ত করে। এবং তাই যদি করে, তাহলে আমরা এই দুটো ইকুয়েশন থেকে লিখতে পারি C1 ডিভাইড বাই, মানে C1P ডিভাইড বাই C2P ইজ ইকুয়াল R1/R2, তাই না? অবশ্যই লিখতে পারি। আমি যদি দুটো ইকুয়েশনকে যদি ভাগ করে দিই, তাহলে আমরা এটা পাই। এরপরে আমরা এই ইকুয়েশন থেকে এটাও পাই, দ্যাট মিনস C1P ইজ টু C2P ইজ ইকুয়াল টু R1:R2। আমরা এই জিনিসটা কিন্তু পাই। তার মানে অবশ্যই আমাদের এখানে পি বিন্দুটা R1/R2 অনুপাতে আমাদের C1 C2 রেখাটাকে
অন্তর্বিভক্ত করেছে। এখন তোমরা তো অন্তর্বিভক্ত যে বিন্দুতে হয়েছে সেই বিন্দুর স্থানাঙ্ক বের করতে পারবে, তাই না? কারণ আমি দেখতে পাচ্ছি যে অন্তর্বিভক্ত হয়েছে আমাদের এক্স কমা ওয়াই বিন্দুতে। তাহলে আমরা অন্তর্বিভক্তের যে সূত্রটা আছে সরলরেখাতে পড়েছিলাম ওই সূত্রটা এখন ইউজ করব। তাহলে আমাদের পি অফ এক্স কমা ওয়াই এই বিন্দুটা কী হবে? আমরা এক্স বিন্দুর যদি বের করতে চাই তাহলে আমাকে প্রথমেই অনুপাদ্য যোগফলকে নিচে ভাগ করতে হবে। তার মানে অনুপাদ্য হচ্ছে কি R1 + R2, এই অনুপাতিত ছিল। আর উপরে কি বসবে? উপরে বসবে আমাদের প্রথমে R1, দ্যাট মিনস R1 অনুপাতটা বসবে। তারপর হচ্ছে দ্বিতীয় যে বিন্দুটা আছে দ্যাট মিনস C1 C2 থেকে শুরু করে যে C2 বিন্দুটা আছে ওর বুস্টটা বসবে, দ্যাট মিনস এখানে বসবে হচ্ছে x2, মাঝখানে প্লাস বসবে অন্তর্বিভক্ত সূত্র অনুসারে, আর এখানে বসবে হচ্ছে R2 × x1। তো এটা টোটালি কিন্তু অন্তর্বিভক্ত সূত্র। তারপর আমরা যদি y বিন্দুর জন্য বলি তাহলে এখানে আমাদের অনুপাতের যোগফল বসবে নিচে, এবং উপরে বসবে কি R1 মানে প্রথম অনুপাতটা গুণন আমাদের দ্বিতীয় যে বিন্দুটা আছে তার কোটি, দ্যাট মিনস C2 যে বিন্দুটা আছে তার কোটি হচ্ছে y2, প্লাস আগের মতো এখানে R2 × প্রথম বিন্দুর কোটি, দ্যাট মিনস y1 বসবে। তাহলে এই যে আমরা সূত্রটা লিখলাম এই সূত্রটা কিন্তু অন্তর্বিভক্তের সূত্র হিসেবে পরিচিত। যেহেতু তোমরা দেখতেই পাচ্ছ C1 C2 এই টোটাল রেখাটাকে পি বিন্দুতে অন্তর্বিভক্ত করা হয়েছে R1:R2 অনুপাতে, সেজন্য আমরা এই অন্তর্বিভক্ত সূত্র ইউজ করে পি বিন্দুর স্থানাঙ্কটা লিখেছি। এখন এখানে বৃত্ত দুটোর ব্যাসার্ধ কিন্তু ভিন্ন। যদি ব্যাসার্ধ সেম হতো তাহলে কি হতো? তাহলে আমি একটু লিখতে পারি ইফ R1 = R2, তখন আমাদের কি হতো? তখন আমাদের জাস্ট তেমন কিছু হতো না। তখন আমাদের এই পি অফ এক্স ওয়াই যে পয়েন্টটা আছে এই পয়েন্টের যে স্থানাঙ্কটা আছে সেই স্থানাঙ্কটা সিম্পলি চেঞ্জ হয়ে যেত। কীভাবে হতো? তখন আসলে একটু অন্য ঘটনা ঘটতো, আমি একটু বলি। তুমি যেহেতু দেখতে পাচ্ছ R1 এবং R2 কি সমান, তাই না? যদি সমানই হয় তাহলে আমি বলতে পারি R1 = R2 = R যদি ধরি, তাহলে অবশ্যই বৃত্তের যে ডায়ামিটার বা ব্যাসার্ধ মানে ব্যাস আছে সেটা হবে কি 2R। কেননা দুইটা আরকে বা দুইটা ব্যাসার্ধকে আমি যদি যোগ করি তাহলে সেটাই কি ব্যাস হয়ে যায়। তাহলে বৃত্তের ব্যাস যখন আমাদের 2R হবে, এই 2Rটা তখন কিভাবে কাজ করবে? অবশ্যই সেটা কাজ করবে বৃত্তের একটা কেন্দ্র থেকে আরেকটা কেন্দ্রের দূরত্ব অনুসারে। তার মানে আমি এর পরের লাইনটা লিখতে পারি C1 থেকে শুরু করে C2 যে দূরত্বটা আছে সেই দূরত্বটা কী ছিল? R1 + R2, যেখানে R1 এর মান হচ্ছে R, R2 এর মান হচ্ছে কি আমি R ধরেছি। তাহলে আলটিমেটলি এটা কী চলে আসবে? 2R চলে আসবে, এবং আলটিমেটলি এটা আমাদের D চলে আসবে। তাহলে যখন আমি দুটো একই ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তকে পাশাপাশি অবস্থান করাবো তখন তাদের কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী যে দূরত্বটা হবে সেটা হবে যে কোনো একটা বৃত্তের ব্যাসের সমান। তো আই থিঙ্ক তোমরা এই কনসেপ্টটা বুঝতে পেরেছ। একই সাথে R1 এবং R2 যদি সেম হয় তাহলে আমাদের পি অফ এক্স ওয়াইয়ের যে পয়েন্টটা আছে সেটারও পরিবর্তন ঘটবে। কীরকম পরিবর্তন ঘটবে? তোমরা দেখতে পাচ্ছ আমাদের এখানে R1 R2 যেহেতু সমান, তার মানে নিচে আমরা দুইটা R1 অথবা দুইটা R2 অথবা দুইটা R পাবো, আর উপরেও কি আমরা একটা করে R কমন নিতে পারবো। তার মানে এখানে থাকবে হচ্ছে x2 প্লাস হচ্ছে x1, তাই না? অনেকটা এরকম কনসেপ্ট চলে আসবে, এবং এখানে আমাদের সেম অবস্থা থাকবে, দ্যাট মিনস 2R, আর উপরে থাকবে হচ্ছে R y2 প্লাস হচ্ছে y1 চলে আসবে। তাই যদি হয় তাহলে এরকম একটা সমীকরণের ক্ষেত্রে উপরে নিচে যে R আছে এগুলো কাটা যাবে। যদি কাটাই যায় তাহলে আমাদের পি বিন্দুর স্থানাঙ্কটা অনেকটা এরকম আসবে, দ্যাট মিনস x1 প্লাস হচ্ছে x2 /2, তারপর কমা y1 প্লাস হচ্ছে y2 /2। তো এরকম একটা স্থানাঙ্ক আমরা তখনই পাবো যখন আমাদের পাশাপাশি স্পর্শ করে থাকা দুটো বৃত্তের যে ব্যাসার্ধটা আছে সেই ব্যাসার্ধটা যখন সমান হবে, এবং একই সাথে ব্যাসার্ধ সমান হলে কি হয়? আমাদের বৃত্তের কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্বটা হয় যে কোনো একটা বৃত্তের ডায়ামিটার বা ব্যাসের সমান। এখন আমরা যেহেতু দূরত্ব নিয়ে কাজ করছি তাই আমি বেশিরভাগ বইতে দেখেছি তারা যেটা করে সেটা হচ্ছে R1 + R2 এর দুপাশে মডুলাস তৈরি করে দেয়। দ্যাট মিনস যখন আমাদের দুইটা বৃত্তের কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব হবে আমাদের মডুলাস অফ R1 + R2, তখন আমি বলতে পারবো ওই দুটো বৃত্ত একটা নির্দিষ্ট বিন্দুতে স্পর্শ করে থাকে। তারপর আরেকটা কন্ডিশন আমরা দেখতে পারি সেটা হচ্ছে এটা একটু বিদ্যুৎ কন্ডিশন আমরা ছবির থেকে দেখি। যদি দুইটা বৃত্ত একে অপরকে ছেদ করে চলে যায় তখন আমাদের এই কন্ডিশনটা কাজ করে। তো দেখো আমাদের এখানে দুটো বৃত্ত ছেদ করে চলে গেছে, তাহলে আমি তোমাদেরকে বৃত্তের যেই ব্যাসার্ধ আছে সেটা এঁকে দেখাই। তাহলে C1 কেন্দ্র থেকে আমি যদি এই বরাবর একটা লাইন টানি সেটা হচ্ছে প্রথম বৃত্তের ব্যাসার্ধ বা R1 হিসেবে কাজ করবে। আবার আমি যদি C2 বিন্দু থেকে আমরা কি করতে পারি? আরেকটা ব্যাসার্ধ টানতে পারি, তাই না? আমি একটু অন্য কালারে দেখাই, ধরো আমি এই কালারে দেখাই। C2 বিন্দু থেকে আমি যদি ছোট বৃত্তের একদম প্রান্ত পর্যন্ত এরকম একটা লাইন টানি সেটা হবে আমাদের দ্বিতীয় যে ছোট বৃত্তটা আছে তার ব্যাসার্ধ, দ্যাট মিনস এতটুকু অংশ হচ্ছে আমাদের R2 এর অংশ। বাট আমি যদি একটা বৃত্তের কেন্দ্র থেকে আরেকটা বৃত্তের কেন্দ্র পর্যন্ত একটা লাইন টানি সেটা হবে কি C1 C2। তাহলে দেখো তো আমি এখানে C1 থেকে শুরু করে একদম C2 পর্যন্ত একটা লাইন টানছি, তাহলে এই হচ্ছে আমাদের C1 থেকে শুরু করে C2 পর্যন্ত লাইন। তো যদিও ওই সবুজ কালারের লাইনটা একটু মুছে গেছে, আমি একটু নিচে আঁকি। দেখো আমি ধরলাম C1 থেকে শুরু করে এই C2 পর্যন্ত একটা লাইন টানলাম, তাহলে এই লাইনটা আমাদের কি নির্দেশ করবে? দুইটা বৃত্তের মধ্যবর্তী দূরত্বকে নির্দেশ করবে। তাহলে দেখো তো
দুইটা বৃত্তের কেন্দ্রের মধ্যবর্তী যে দূরত্ব সেটা হচ্ছে এই টোটালটা, দ্যাট মিনস এই টোটালটা হচ্ছে কি আমাদের C1 C2, তাই না? আবার ওর মধ্যে দুইটা অংশ ঢুকে গেছে, একটা অংশ ঢুকেছে আমাদের হচ্ছে R1, আরেকটা অংশ ঢুকেছে হচ্ছে আমাদের R2। তো এখন আমরা কিভাবে এটাকে মেনটেন করব? খেয়াল করে দেখতে পাচ্ছি আমাদের এখানে C1 থেকে শুরু করে C2 এটা কিন্তু মোটামুটি R1 এবং R2 এদের যোগফলের চেয়ে ছোট। আবার R1 এবং R2কে আমি যদি বাদ দিই, সেই বাদ দেওয়া অংশের চেয়ে কিন্তু এটা বড়। কিভাবে আমি একটু বলি, দেখো আমাদের প্রথম টার্গেট হচ্ছে R1 কি বড় একটা ব্যাসার্ধ এবং R2 কি আমাদের ছোট একটা ব্যাসার্ধ, তাই না? তার মানে R1 কি গ্রেটার দেন R2। তাহলে আমরা এখান থেকে অবশ্যই R1 মাইনাস R2 বের করতে পারবো। তাহলে দেখো তো R1 মাইনাস R2 আমি যদি মডুলাস অনুসারে বের করি বা মান অনুসারে বের করি, তাহলে তার মানটা কিভাবে হবে? তার মানটা হবে, আমি একটু ছবির থেকে দেখাচ্ছি। আমরা প্রথমে R1 মাইনাস R2 বের করবো। দেখো আমাদের টোটালটা হচ্ছে কি R1, এখান থেকে শুরু করে এতটুকু পর্যন্ত হচ্ছে আমাদের R1, আর এখানে R2টা কতটুকু? অবশ্যই ছোটো অংশটুকু কি R2। তার মানে আমি যদি R1 থেকে R2 বাদ দিই, তাহলে আমরা এখানে ছোট্ট একটা অংশ কিন্তু পাবো, তাই না? অর্থাৎ আমি বলতে চাচ্ছি R2 এর মধ্যে অবশ্যই এক্সট্রা একটা অংশ এখানে আছে এবং R1 এর মধ্যে কিন্তু এই এক্সট্রা অংশটা নাই। তারপরও তুমি যদি চোখের আন্দাজে তাকিয়ে দেখো, তাহলে দেখতে পাচ্ছ আমি R1 থেকে R2কে যদি বাদ দিই, তার মানটা অবশ্যই ছোট হবে C1 থেকে শুরু করে C2 এর সাপেক্ষে। তাহলে আমি বলতে পারি R1 মাইনাস R2 এটা অবশ্যই ছোট হয় কিসের থেকে? সার্কেল বা বৃত্তের দুইটা কেন্দ্রের দূরত্ব থেকে। তাই যদি হয় তাহলে আমরা আরেকটা জিনিস দেখব, সেটা হচ্ছে R1 এর সাথে তুমি যদি R2 যোগ করো, দেখবে সেটা অবশ্যই C1 C2 এর দূরত্বের চেয়ে বড় হবে। তার মানে অবশ্যই C1 C2 এদের দূরত্বটা হচ্ছে R1 প্লাস R2 এর চেয়েও কি ছোট। তাহলে R1 প্লাস R2 হচ্ছে বড় এবং R1 মাইনাস R2 এটা হচ্ছে ছোট C1 C2 এর তুলনায়। ওই কন্ডিশন অনুসারে আমি বলতে পারি বৃত্ত দুটো একে অপরকে নির্দিষ্ট বিন্দুতে ছেদ করে। দ্যাট মিনস আমি দেখতে পাচ্ছি এখানে বৃত্তটা A এবং B বিন্দুতে তারা পরস্পরকে ছেদ করেছে। তো এই ছেদকৃত অংশের জন্যই আমাদের কন্ডিশনটা হচ্ছে এরকম। এখন এখানে আমাদের R1 আর R2 এর মানটার কথা তো বললাম, তাই না? এটা কি মিন করে? এটা মিন করে হচ্ছে R1 গ্রেটার দেন R2, বাট সবসময় এমন নাও হতে পারে। কখনো কখনো R2 এর মান R1 এর চেয়ে বড় হতে পারে। দ্যাট মিনস আমি যদি প্রথম বৃত্তটাকে ছোট ধরি, দ্বিতীয় বৃত্তটাকে যদি বড় ধরি, তাহলে অবশ্যই R2 কি হবে? R1 এর চেয়ে বড় হবে। তো ওই মুহূর্তে কিন্তু আমি R1 মাইনাস R2 করলে একটা নেগেটিভ মান পাবো। তো যেন আমরা নেগেটিভ মান না পাই, সেজন্য আমাদের এখানে মডুলাস অফ R1 মাইনাস R2 দেওয়া হয়। তার মানে আমি বলতে পারি প্রথম বৃত্তের ব্যাসার্ধ দ্বিতীয় বৃত্তের ব্যাসার্ধের চেয়ে বড় হতে পারে, অথবা প্রথম বৃত্তের ব্যাসার্ধটা দ্বিতীয় বৃত্তের ব্যাসার্ধের চেয়ে ছোট হতে পারে। যেটাই ঘটুক না কেন আমরা অবশ্যই মডুলাস ইউজ করবো, যাতে আমরা এখানে একটা পজিটিভ ভ্যালু পাই। তাহলে এটা হচ্ছে আমাদের সেই শর্ত যখন কোন একটা বৃত্ত অন্য একটা বৃত্তকে নির্দিষ্ট দুইটা বিন্দুতে ছেদ করে। তারপর আরেকটা কন্ডিশন দেখবো, সেটা হচ্ছে আমি যদি দুইটা বৃত্তকে এমনভাবে রাখি যে একটা আরেকটার ভিতরে ঢুকে গেছে এবং একটা পয়েন্টে তারা স্পর্শ করছে, তখন কি হবে? তখন আমাদের এই কন্ডিশনটা কাজ করবে। খেয়াল করে দেখো, আমাদের এখানে C1 C2 কেন্দ্রবিশিষ্ট দুইটা বৃত্ত আছে এবং বড় বৃত্তের ভিতরে ছোট বৃত্তটা এমনভাবে ঢুকেছে যাতে তাদের একটা নির্দিষ্ট পয়েন্টে তারা স্পর্শ করে। ধরো P অফ X, Y বিন্দুতে তারা একে অপরকে স্পর্শ করেছে। তো তাই যদি হয়ে থাকে, তাহলে খেয়াল করে দেখো আমাদের দুইটা বৃত্তের জন্য ব্যাসার্ধটা কেমন হবে। C2 এর ব্যাসার্ধ আমি যদি বলি, তাহলে সেটা হচ্ছে এতটুকু, তাই না? C2 কেন্দ্রবিশিষ্ট বৃত্তের ব্যাসার্ধটা হচ্ছে মোটামুটি এর দৈর্ঘ্য। তার মানে C2 থেকে শুরু করে P বিন্দু হচ্ছে আমাদের R2 এর মান বা দ্বিতীয় বৃত্তের ব্যাসার্ধের মান। আবার আমি যদি বলি C1 থেকে শুরু করে একদম P বিন্দু পর্যন্ত যেটা আছে সেটাই হচ্ছে কি আমাদের C1 যে বৃত্তটা আছে কেন্দ্রবিশিষ্ট ওই বৃত্তের ব্যাসার্ধের মান। তার মানে আমি যদি C1 থেকে শুরু করে P বিন্দু পর্যন্ত এরকম একটা লাইন টানি, তাহলে এই লাইনটি আমাদের কি নির্দেশ করবে? বড় বৃত্তটার ব্যাসার্ধের মান। ওকে, এখন আমি যদি C1 থেকে C2 এর এই দূরত্বটা তোমাদেরকে দেখাই, তাহলে তোমরা স্পষ্ট চোখ দিয়ে দেখতে পাচ্ছ এই দূরত্বটা হচ্ছে মোটামুটি এতটুকু। তাহলে আমরা এখান থেকে বলতে পারি না যে C1 থেকে শুরু করে C2 এর দূরত্ব, দ্যাট মিনস C1 C2, ওর সাথে আমি যদি এক্সট্রা R2 বা দ্বিতীয় বৃত্তের ব্যাসার্ধকে যোগ করি, তাহলে আমি ওভারঅল একটা দূরত্ব পাচ্ছি। এবং এই ওভারঅল দূরত্বটা আসলে কী হিসেবে নির্দেশ করবে? অবশ্যই সেটা হচ্ছে আমাদের বড় বৃত্তের ব্যাসার্ধ হিসেবে নির্দেশ করবে। কেননা দেখতে পাচ্ছ আমাদের বড় বৃত্তের ব্যাসার্ধটা হচ্ছে একদম C1 কেন্দ্র থেকে শুরু করে P বিন্দু পর্যন্ত। তাহলে C1 কেন্দ্র থেকে শুরু করে P বিন্দু পর্যন্ত এটাই হচ্ছে কি আমাদের R1। আমি অন্যভাবে আঁকি, দেখো আমি একটু ভিন্ন কালারে আঁকি। তোমার C1 এর যাত্রা হয়েছে এখান থেকে এবং P বিন্দু যাত্রা হয়েছে এই পর্যন্ত। তার মানে এই টোটাল যে অংশটা আমি দেখতে পাচ্ছি, এই টোটাল অংশটা হচ্ছে কি আমাদের প্রথম যে বৃত্তটা আছে বা বড় বৃত্ত আছে ওর ব্যাসার্ধ বা R1 হিসেবে কাজ করবে। তাহলে এই অংশটুকু কি আমাদের R1। তাই যদি হয় আমি একটু ডিনোট করে ফেলি, C1 থেকে শুরু করে আমাদের P এই দূরত্বটা হচ্ছে R1 বা প্রথম বৃত্তের ব্যাসার্ধ। C2 থেকে শুরু করে আমাদের P এটা হচ্ছে দ্বিতীয় বৃত্তের ব্যাসার্ধ এবং C1 থেকে শুরু করে C2 এটা হচ্ছে
বৃত্তের কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব বা ডিস্টেন্স। তাহলে আমরা এইটুকু সম্পর্ক থেকে কি দেখতে পাচ্ছি যে R1 মানে যা C1 C2 প্লাস R2 মানে কি তা। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি কি আমাদের R1 বা বড় বৃত্তের ব্যাসার্ধ মানে যা সেটা হচ্ছে বৃত্তদ্বয়ের কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব প্লাস হচ্ছে ছোট বৃত্তের যে ব্যাসার্ধ আছে তা। তাহলে আমরা এটাকে একটু মডিফাই করতে পারি, আমরা এক প্রান্তে আনতে পারি এটাকে C1 C2 ইকুয়াল টু এখানে লিখতে পারি R1 মাইনাস হচ্ছে R2। কোন কন্ডিশনে লিখতে পারবো? যখন আমাদের R1টা R2 এর চেয়ে বড় হবে। আর এখানে কিন্তু তাই ঘটছে, বাট সবসময় আমাদের কিন্তু R1 R2 এর চেয়ে বড় নাও হতে পারে। তো R1 যদি R2 এর চেয়ে বড় না হয়, দ্যাট মিনস প্রথম বৃত্তটা যদি ছোট হয়, দ্বিতীয় বৃত্তটা যদি বড় হয়, তখন আমাদের কি করতে হয়? আমাদের একটা নেগেটিভ ভ্যালু এখানে চলে আসবে। সেটা রিস্ক কমানোর জন্য আমরা সিম্পলি এই জায়গাটাতে একটা মডুলাস ইউজ করি। মডুলাস ইউজ করে বলতে পারি আমাদের R1 যেমন R2 এর চেয়ে বড় হতে পারে, তেমনি R1 আমাদের R2 এর চেয়ে ছোট হতে পারে, কোনো সমস্যা নেই। মডুলাস আসতে মানে কি? মানে এই মানটা সবসময় পজিটিভ থাকবে বা ধনাত্মক থাকবে। এখন একটা বিষয় দেখো, আমি C1 C2 যে রেখাটার কথা বললাম বৃত্তের কেন্দ্রদের মধ্যবর্তী দূরত্ব, এই রেখাটাকে আমি যখন বর্ধিত করলাম তখন সে পি বিন্দুতে চলে গেল, তাই না? তার মানে পি অফ এক্স কমা ওয়াই আসলে আমাদের C1 C2 এই রেখাটাকে বহির্বিভক্ত করেছে। কতটুকু অনুপাতে বহির্বিভক্ত করেছে? অবশ্যই R1 is to R2 অনুপাতে বহির্বিভক্ত করেছে। দ্যাট মিনস এখানে R1 হচ্ছে আমাদের বড় বৃত্তের ব্যাসার্ধ আর R2 হচ্ছে আমাদের ছোট বৃত্তের ব্যাসার্ধ। বাট অবশ্যই যেহেতু এখানে বহির্বিভক্ত হয়েছে R1 is to R2 এই অনুপাতে, তার মানে আমরা এখান থেকে একটা কনসেপ্ট তৈরি করতে পারবো, দ্যাট মিনস পি বিন্দুর স্থানাঙ্ক বের করতে পারবো। তাহলে এখানে অনুপাতটা কীভাবে কাজ করে বলি। R1 যেটা সেটা কী ছিল? অবশ্যই C1 P ছিল। R2 যেটা সেটা কী ছিল? C2 P ছিল, তাই না? তাহলে C1P is to C2P এটা হিসেবে কাজ করছে কি R1 is to R2। তো যেহেতু আমাদের এখানে বহির্বিভক্ত হয়েছে, দ্যাট মিনস আমি এখানে C1 থেকে শুরু করে C2 একটা রেখা টানলাম, ওই রেখাটাকে আমি বর্ধিত করে আবার P পর্যন্ত নিয়ে গেলাম। তার মানে আমরা C1 রেখার স্থানাঙ্ক জানি, যেটাকে আমি x1, y1 ধরেছিলাম, এবং C2 রেখার যে স্থানাঙ্ক সেটাও আমরা জানি, যেটা হচ্ছে x2, y2 ধরেছিলাম। তাহলে এই দুটো যে বিন্দু পাচ্ছি সেখানে আমরা C1 C2 রেখাটাকে বর্ধিত করে পি বিন্দুতে নিয়ে গেছি, এবং পি বিন্দুতে যেহেতু নিয়েছি তার মানে পি বিন্দুতে আমাদের এই রেখাটা বহির্বিভক্ত হয়েছে। তো আমরা এখন বহির্বিভক্ত সূত্র ইউজ করে পি অফ এক্স ওয়াই এই পয়েন্টের স্থানাঙ্ক বের করব। তাহলে তাই যদি করি আমরা এখানে লিখতে পারি পি অফ এক্স কমা ওয়াই ইজ ইকুয়াল টু কী হবে? আমাদের এক্সের যে মানটা বসবে সেটা হচ্ছে অবশ্যই বহির্বিভক্ত হয়েছে, যেখানে আমাদের দুইটা অনুপাত কাজ করে, একটা হচ্ছে R1 এবং আরেকটা হচ্ছে R2। তার মানে বহির্বিভক্ত সূত্র কি? নিচে আমাদের এই অনুপাতগুলোর বিয়োগফল বসে, আর উপরে যেটা বসে সেটা হচ্ছে R1 এর সাথে থাকবে হচ্ছে আমাদের দ্বিতীয় যে বিন্দুটা আছে তার বুঝ, দ্যাট মিনস x2, তারপর মাইনাস, তারপর R2, ওর সাথে থাকবে প্রথম বিন্দু যে বুঝ, দ্যাট মিনস x1 সেটা, তারপর হচ্ছে কমা, তারপর থাকবে আমাদের R1 মাইনাস R2 ওয়াইয়ের স্থানাঙ্ক হিসেবে, এখানে থাকবে R1 Y2 মাইনাস হচ্ছে R2 Y1। তো আই থিঙ্ক তোমরা বহির্বিভক্তের সূত্র যে আছে সূত্র থেকে তোমরা এই জিনিসটা বুঝতে পারছো। তো সূত্র অনুসারে আমরা এখানে টোটাল জিনিসটা লিখেছি। তো ফাইনালি এখানে এটাই হচ্ছে কি আমাদের পি বিন্দুর স্থানাঙ্ক। বাট কন্ডিশনটা হচ্ছে কি আমাদের এখানে কন্ডিশনটা হচ্ছে R1 অবশ্যই বড় থাকবে কি R2 এর চেয়ে। আর যদি আমাদের R1 ছোটো থাকতো R2 এর চেয়ে, তখন আমরা সিম্পলি R1 এর জায়গায় বসাতাম হচ্ছে R2 এবং R2 এর জায়গায় বসাতাম আমরা R1। তো এটা তোমাদের কাছে তোমরা বের করে নিয়ে দেখো আমাদের এখানে পি বিন্দুর স্থানাঙ্কটা তখন কি হবে। তাহলে সব কথা শেষ কথা হচ্ছে যখন দুইটা বৃত্তে একে অপরকে স্পর্শ করে এবং তাদের মধ্যে এমন একটা সম্পর্ক থাকে যেন তারা একজন আরেকজনের ভেতরে অবস্থান করে, তখন আমাদের বলতে পারি বৃত্ত দুটোর কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে তাদের ব্যাসার্ধের যে বিয়োগফল আছে সেটার সমান। তারপরে আমরা আরেকটা কন্ডিশন দেখব, সেটা হচ্ছে এটা, দ্যাট মিনস দুটো বৃত্তের মধ্যবর্তী যে কেন্দ্রের দূরত্ব আছে সেটা যদি R1 মাইনাস R2 এর চেয়ে ছোটো হয় তখন কি ঘটবে? তখন কিছুই ঘটবে না, দুইটা বৃত্ত আসলে এরকম একটা কন্ডিশনে থাকবে। খেয়াল করে দেখো আমাদের এখানে C1 C2 কেন্দ্র বিশিষ্ট দুটো বৃত্ত এমনভাবে রয়েছে যে তারা একটা আরেকটার ভেতরে ঢুকে গেছে। এবং এক্ষেত্রে আমি যদি তোমাকে ব্যাসার্ধটা দেখাই, খেয়াল করে দেখো, আমি যদি প্রথম বৃত্তের ব্যাসার্ধটা দেখাই, দ্যাট মিনস C1, তাহলে এই ব্যাসার্ধটা হবে কি একটা বিশাল দূরত্ব, তাই না? তো আমি বলতে পারি আমাদের C1 থেকে শুরু করে একদম এই বৃত্তের প্রান্ত পর্যন্ত আমরা একটা ব্যাসার্ধ পাবো। আচ্ছা, আমরা একটা কাজ করি, আমি হাইলাইটের দিয়ে ব্যাসার্ধটা দেখাই। তাহলে C1 এর জন্য আমরা ব্যাসার্ধটা পাবো এই এতটুকু অংশ, এবং C2 যে কেন্দ্রটা আছে এই বৃত্তের জন্য আমরা ব্যাসার্ধ পাবো কতটুকু অংশ? সিম্পলি এতটুকু অংশ আমরা ব্যাসার্ধ পাবো। তার মানে হলুদ কালার যে অংশটা আছে সেটা হচ্ছে ব্যাসার্ধ R1, এবং আমি একটু নিচে লিখি, দেখো আমাদের এখান থেকে শুরু করে এই টোটালটা হচ্ছে R1 ব্যাসার্ধ, এবং এটা যদি R1 ব্যাসার্ধের হয়ে থাকে তাহলে C2র
এতটুকু অংশ হচ্ছে কি R2 ব্যাসার্ধ। এবং তাই যদি হয়, দেখো এখানে C1 থেকে শুরু করে C2 এর যে দূরত্বটা আছে, আমি একটু হাইলাইটার দিয়ে দূরত্বটা দেখাই। ধরো আমাদের এতটুকু দূরত্ব, এই যে C1 থেকে শুরু করে সিম্পলি C2 পর্যন্ত যে দূরত্বটা আছে, এই দূরত্বটা কিন্তু তখন আমাদের R1 থেকে R2 বিয়োগ করলে যা হবে তার চেয়েও ছোটো হবে। এখন তো আমাদের কোশ্চেন আসতে পারে কীভাবে ছোটো হবে, তো সেটার জন্য আমরা একটা ভিজুয়ালাইজেশন দেখি। খেয়াল করে দেখো, আমাদের C1 থেকে শুরু করে ঠিক এতটুকু পর্যন্ত এই অংশটা হচ্ছে কি R1 বা প্রথম বৃত্তের ব্যাসার্ধ। আবার ওর নিচে C1 থেকে শুরু করে C2, এটা হচ্ছে দুইটা বৃত্তের কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব, দ্যাট মিনস C1 C2 এর অবস্থান হচ্ছে এতটুকু। আবার C2 থেকে শুরু করে, আমি একটু ভিন্ন কালারে দেখাচ্ছি, C2 থেকে শুরু করে আমাদের R2 যে ব্যাসার্ধটা আছে সেটা হচ্ছে মোটামুটি এতটুকু অংশ, দ্যাট মিনস এটা হচ্ছে R2। তাই যদি হয় তাহলে আমরা এই জায়গাটাতে একটা এক্সট্রা অংশ পাচ্ছি না? আমি যদি গ্রিন কালারে দেখাই তাহলে আমি দেখতে পাচ্ছি এখানে একটা ছোট্ট এক্সট্রা অংশ পাচ্ছি। আমি ধরে নিলাম এই অংশটার দৈর্ঘ্য হচ্ছে আমাদের A। কোথায় এই অংশটা? এই যে তুমি দেখতে পাচ্ছ, এই হচ্ছে আমাদের সেই অংশ, আমি একটু ঘাড়ো করে দিয়েছি। তার মানে এতটুকু অংশের যে দূরত্ব সেটা হচ্ছে কি A, এবং এই অংশটা হচ্ছে কি যে আমাদের প্রথম বৃত্ত এবং দ্বিতীয় বৃত্তের যেই প্রান্তবিন্দু আছে তাদের মধ্যবর্তী দূরত্ব। তাহলে এটা যদি হয় আমাদের প্রথম বৃত্তের প্রান্তবিন্দু, আর এটা যদি হয় আমাদের দ্বিতীয় বৃত্তের প্রান্তবিন্দু, তাহলে এই প্রথম আর দ্বিতীয় বৃত্তের প্রান্তবিন্দুর দূরত্বটা হচ্ছে কি ছোট্ট একটা অংশ A। তাহলে আমরা এই জিনিসটা থেকে একটা সমীকরণ বানাতে পারি। কীরকম সমীকরণ? আমি এখানে দেখতে পাচ্ছি R1, এটার মানে যা, এটা আসলে তিনটে জিনিসের যোগফল। একটা হচ্ছে C1 C2, দ্যাট মিনস দুইটা বৃত্তের কেন্দ্রের দূরত্ব, প্লাস হচ্ছে দ্বিতীয় বৃত্তের ব্যাসার্ধ, প্লাস হচ্ছে একটা ছোট্ট অংশ A। তো এই সমীকরণটা আমি যখন বানাতে পারছি, তার মানে আমি বলতে পারি R1 - R2 যদি আমি করি, এটার মান কি হবে? এই জিনিসটার মান হবে অবশ্যই C1 C2 প্লাস হচ্ছে A এর সমান। তাহলে খেয়াল করে দেখো তো, R1 - R2 মানে হচ্ছে দুইটা বৃত্তের ব্যাসার্ধের পার্থক্য, এবং এটার মান হচ্ছে অবশ্যই C1 C2 প্লাস A এর সমান। তাই যদি হয়, এখানে A যেহেতু একটা এক্সট্রা অংশ, তাই আমি বলতে পারি R1 থেকে শুরু করে R2, এদের যে পার্থক্যটা আছে সে পার্থক্যটা অবশ্যই বড় হবে। কার চেয়ে বড় হবে? C1 C2 এর চেয়ে বড় হবে। তো আলটিমেটলি আমরা এখানে R1 R2কে মডুলাস দিয়ে থাকি, যেহেতু এটা একটা দৈর্ঘ্য নির্দেশ করে। দৈর্ঘ্য কখনো নেগেটিভ হতে পারে না, কেননা কখনো কখনো আমাদের R2 R1 এর চেয়ে বড় হতে পারে, অথবা R1 R2 এর চেয়ে বড় হতে পারে। দ্যাট মিনস এই দুইটা কন্ডিশন কিন্তু এখানে ঘটতে পারে। একটা হচ্ছে আমাদের R1 এর মান R2 এর চেয়ে বড় হতে পারে, যেটা আমরা এই ছবিতে দেখতে পাচ্ছি। আবার কখনো কখনো R2 এর মানটা R1 এর চেয়ে বড় হতে পারে। ওই কন্ডিশনটা মেনটেন করার জন্য আমরা সবসময় মডুলাস অফ R1 R2 দিয়ে থাকি, যাতে আমাদের মডুলাসের মধ্যে এই মানটা পজিটিভ হিসেবে কাজ করে। তো এখন দেখো তো, এই এক্সট্রা অংশ এটাকে আমি যদি উঠিয়ে দিই, তার মানে আমরা বলতে পারি R1 - R2 মডুলাস গ্রেটার দেন C1 C2। তাহলে এই কন্ডিশনটাকে তুমি যদি উল্টে লেখো, তাহলে তুমি পাবে C1 C2 স্মলার দেন R1 - R2। এবং এটা কখন কাজ করবে? তখনই কাজ করবে যখন দুইটা বৃত্ত একে অপরকে কখনো স্পর্শ করবে না বা ছেদ করবে না। তো তাই যদি হয় কন্ডিশন, তো সেটা তোমরা এখানে ভালোভাবে মনে রাখতে পারবে। দ্যাট মিনস C1 C2 স্মলার দেন R1 - R2 থাকলে বুঝবে আমাদের এমন দুটো বৃত্তর কথা বলা হয়েছে যাদের কেন্দ্র হচ্ছে C1 C2 এবং যারা একে অপরকে কখনোই স্পর্শ করে না। তারপরে আমরা আরও কিছু জিনিস দেখব, সেটা হচ্ছে দুইটা বৃত্তের সাধারণ স্পর্শক বের করার চেষ্টা করবো। দ্যাট মিনস তোমার কাছে যদি দুইটা বৃত্ত আমি দিয়ে থাকি, ওই দুটো বৃত্ত কিন্তু ভিন্ন ভিন্ন অবস্থানে বসতে পারে, তাই না? একটু আগে আমরা দেখলাম তাদের রিলেটিভ পজিশন বা আপেক্ষিক অবস্থান থাকে। তো প্রত্যেকটা অবস্থানের জন্য আলাদা আলাদাভাবে তাদের মধ্যে কমন কিছু স্পর্শক কাজ করে বা সাধারণ কিছু স্পর্শক কাজ করে। কীরকমভাবে? আমি যদি প্রথম কন্ডিশনটা বলি, যে আমরা এই কন্ডিশনটা দেখেছি, যখন দুটো বৃত্ত নিজেদের থেকে একটা পৃথক জায়গায় থাকে, দ্যাট মিনস দূরে থাকে, তখন আমরা এই কন্ডিশনটা অ্যাপ্লাই করতে পারি। এবং এক্ষেত্রে দেখতে পাচ্ছ, আমরা যখন দুটো বৃত্তকে এরকম পর্বত দূরে সাজিয়ে রাখবো, তাদের মধ্যে চারটা কমন ট্যানজেন্ট দেখা যাবে বা চারটা সাধারণ স্পর্শক দেখা যাবে। আমি একটু নাম দিয়ে দিচ্ছি। আমরা AB একটা স্পর্শক দেখতে পাচ্ছি, যেটা একই সাথে প্রথম এবং দ্বিতীয় বৃত্তের স্পর্শক। আবার CD আরেকটি স্পর্শক দেখতে পাচ্ছি, এটাও একই সাথে প্রথম এবং দ্বিতীয় বৃত্তের স্পর্শক হিসেবে কাজ করে। তারপর আমি এখানে EF যেই রেখাটা দেখতে পাচ্ছি, এটাও দুটো বৃত্তের সাধারণ স্পর্শক হিসেবে কাজ করে। এবং এখানে ধরো GH আরেকটা স্পর্শক দেখতে পাচ্ছি। তো আমি মোট কয়টা স্পর্শক পাচ্ছি এই শর্তের জন্য? চারটা কমন স্পর্শক পাচ্ছি বা কমন ট্যানজেন্ট পাচ্ছি। তাহলে এখানে 4 কমন ট্যানজেন্ট পাওয়া যাচ্ছে, বা বলা যায় চারটা সাধারণ স্পর্শক পাওয়া যাচ্ছে। সাধারণ স্পর্শক মানে এমন কিছু স্পর্শক যারা দুইটা বৃত্তের মধ্যেই কাজ করে। এখন এদের মধ্যে দুটো স্পর্শক করে দুটো, মানে এখানে যে দুই জোড়া করে স্পর্শক আছে, দ্যাট মিনস তুমি দেখতে পাচ্ছ EF এবং GH এরা হচ্ছে এক জোড়া স্পর্শক। এরা কিন্তু নির্দিষ্ট বিন্দু ওতে নিজেদেরকে ছেদ করতে পারে। আবার আমি আরেক জোড়া স্পর্শক দেখতে পাচ্ছি AB এবং CD। তুমি যদি B এবং D কে পেছনে বর্ধিত করো, তাহলে অবশ্যই তারা যে কোনো একটা বিন্দুতে ছেদ করতে পারবে। তার মিনস আমি বলতে পারি এরা যে কোনো একটা বিন্দু P তে ছেদ করবে। তো যখন দুইটা বৃত্তর এরকম কি বলবো রেডিয়াস বা ব্যাসার্ধ
এরা যদি সমান না হয় তাহলে অবশ্যই বৃত্তের যে দুই জোড়াকার স্পর্শক পাবো তারা অবশ্যই যে কোনো একটা নির্দিষ্ট বিন্দুতে ছেদ করবে। যেমন সিডি এবং এবি পেছনে বর্ধিত করলে হয়তো পি বিন্দুতে তারা ছেদ করত। আবার এখানে ইএফ এবং জিএস এরা পরস্পর ও বিন্দুতে ছেদ করেছে। তাহলে যখন আমাদের, আমি একটু কন্ডিশনগুলো লিখি তাহলে তোমরা ধরতে পারবে, যখন আমাদের R1 ইজ নট ইকুয়াল R2 হয়, দ্যাট মিনস দুইটা বৃত্তের ব্যাসার্ধ যখন সমান হবে না, তখন আমাদের প্রত্যেকটা জোড়ার স্পর্শকগুলো একে অপরকে ছেদ করবে। দ্যাট মিনস আমাদের স্পর্শকের যে জোড়া আছে, স্পর্শকে আমরা ইংলিশে লিখতে পারি ট্যানজেন্ট। তাহলে ট্যানজেন্টের যে পেয়ারগুলো আছে বা জোড়াগুলো আছে এরা একে অপরকে ইন্টারসেক্ট করবে বা ছেদ করবে। যেমন দেখতে পাচ্ছ ও বিন্দু, পি বিন্দু হচ্ছে কি এদের ছেদকারী বিন্দু। তাহলে ট্যানজেন্ট পেয়ারগুলো একে অপরকে ছেদ করে। বাট যখন আমাদের R1 এবং R2 এদের মান সমান হবে তখন কি হবে দেখো, R1 আর R2 মান সমান হচ্ছে কি, দুইটা বৃত্ত সেম বৃত্ত, মানে সেম বৃত্ত বলতে আমি বলছি যে তাদের সাইজ এবং শেপ একই রকম। যদি তাই হয়, আমি এখানে পাশাপাশি দুইটা বৃত্ত আঁকছি, দেখো একটা হচ্ছে আমাদের R1 ব্যাসার্ধের এবং আরেকটা হচ্ছে আমাদের R2 ব্যাসার্ধের, তাদের মধ্যে একটা নির্দিষ্ট গ্যাপ দিলাম। এবং যেহেতু একই ব্যাসার্ধের তার মানে তাদের সাইজটা কী হবে, একই রকম হবে, সাইজ এবং শেপ দুইটাই একই রকম হবে। তখন আমি যদি ট্যানজেন্ট বা স্পর্শক আঁকতে চাই তাহলে আমাদের এক জোড়া স্পর্শক হয়তো ছেদ করবে। যেমন এই স্পর্শকটা যদিও হয়নি, ধরো এই স্পর্শকটা এবং আমাদের এখানে যে স্পর্শকটা আছে, মানে হচ্ছে না যদিও, জাস্ট তোমরা বুঝে নাও যে এখানে আমাদের একটা স্পর্শক ছিল আর এখানে আমাদের একটা স্পর্শক ছিল, তারা কিন্তু ছেদ করবে পরস্পরকে নির্দিষ্ট বিন্দুতে, তাই না? তার মানে ও বিন্দুটা এখানে আমাদের থাকবে। বাট আমি যদি বাকি দুটো স্পর্শকের কথা বলি, তারা কিন্তু পরস্পর লম্বভাবে থাকবে। দ্যাট মিনস আমি যদি এখানে ঠিকমতো আঁকি, তুমি দেখতে পাচ্ছ দুটি স্পর্শক একে অপরের সাপেক্ষে, মানে লম্ব না, প্যারালালভাবে রয়েছে। আর যখন তারা একে অপরের সাপেক্ষে সমান্তরাল বা প্যারালালভাবে থাকবে, তার মানে তারা কখনোই কেউ কাউকে ছেদ করবে না। এটা তোমাকে বুঝতে হবে। তাহলে ওই সময়টাতে আমরা যে ট্যানজেন্ট পেয়ার পাবো তার মধ্যে থেকে একটা মাত্র ট্যানজেন্ট পেয়ার বা স্পর্শকের যুগল নিজেদেরকে ছেদ করবে আর আরেকটা ছেদ করবে না। তাহলে ওয়ান পেয়ার অথবা ওয়ান ট্যানজেন্ট পেয়ার তারা ছেদ করবে। বাট আমি যদি অ্যানাদার বা অপর কোনো স্পর্শক জোড়ার কথা বলি, দ্যাট মিনস আমাদের এটা ছিল হচ্ছে এ, এটা ছিল হচ্ছে বি রেখা এবং এটা ছিল হচ্ছে সি এবং এটা হচ্ছে কি ডি রেখা ছিল। তো এই দুটো রেখা বা এই দুটো স্পর্শক কখনোই কেউ কাউকে স্পর্শ করবে না বা ছেদ করবে না। এখন এখানে দেখো, আমি যদি এই দুটি স্পর্শকের মধ্যবর্তী দূরত্ব বের করতে চাই, এই দূরত্বটা কীভাবে বের করতে পারি, আমরা বৃত্তের উপরে এই দুটি স্পর্শবিন্দুকে যদি যোগ করে দিই তাহলে কিন্তু আমরা দূরত্বটা পেয়ে যাব। তো এই দূরত্বটা দেখে তুমি চিন্তা করো এটা আসলে কিসের দূরত্ব। অথবা আমি যদি এই দুটো বিন্দুর দূরত্ব বের করতে চাই তাহলে আমরা স্পর্শবিন্দুগুলো যোগ করে এরকম একটা রেখা টেনে দেব। তাহলে তুমি ঠিকই ধরেছ, এই দূরত্বটা হচ্ছে কি বৃত্তের ডায়ামিটার বা ব্যাস হিসেবে কাজ করে। তার মানে যখন R1 এবং R2 সমান হয় বা দুটো বৃত্তের ব্যাসার্ধ যখন সমান হয়, তখন তারা যদি একটা নির্দিষ্ট দূরত্বে থাকে ওই দুটো বৃত্ত, তাহলে আমরা ওই দুটো বৃত্তের মধ্যে পরস্পর প্যারালাল বা সমান্তরাল দুইটা স্পর্শক আঁকতে পাবো। এবং এই দুটো স্পর্শকের মধ্যবর্তী যে দূরত্বটা থাকবে সেটাই হবে বৃত্তের ডায়ামিটার বা বৃত্তের ব্যাস। তো এই ধারণাটা তোমাকে মনে রাখতে হবে। তো আমি এখানে নিচের লেখাটা শেষ করিনি। দ্যাট মিনস একটা পেয়ার বা একটা স্পর্শক জোড়া হচ্ছে ছেদ করবে, অ্যানাদার পেয়ার বা অ্যানাদার স্পর্শক জোড়া তা হচ্ছে ছেদ করবে না। দ্যাট মিনস এখানে এবি এবং সিডি এরা কখনোই কেউ কাউকে ছেদ করবে না। বাট এখানে জিএস এবং ইএফ যেটা ছিল তারা অবশ্যই ও বিন্দুতে ছেদ করবে। এখন আসছে হচ্ছে স্পর্শকের সমীকরণটা কী হবে। আমরা তো স্পর্শক বের করেছি, তাই না, সাধারণ স্পর্শক। তো এই কমন বা সাধারণ স্পর্শকের সমীকরণ বের করার একটা দারুণ টেকনিক আছে, সেটা হচ্ছে আমাদের এখানে যে দুইটা বৃত্ত দেওয়া আছে এই দুটো বৃত্তের সমীকরণও কিন্তু দেওয়া থাকে। কীরকমভাবে দেওয়া থাকে, একটা সমীকরণ হয়তো দেওয়া থাকে S1 = 0 হিসেবে, আরেকটা সমীকরণ দেওয়া থাকে S2 = 0 হিসেবে। S1 এবং S2 মানে কি, S1 মানে হচ্ছে অনেকটা এরকম যে S1 বলতে আমরা এখানে বুঝি x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2 ইন্টু g1 ইন্টু এক্স প্লাস 2 ইন্টু f1 ইন্টু সি, না f1 ইন্টু ওয়াই প্লাস হচ্ছে সি। এটা হচ্ছে আমাদের S1 হিসেবে কাজ করে। আবার S2 হিসেবে একই জিনিস কাজ করে অনেকটা, যেখানে আমাদের জি এফ সি এর মানটা চেঞ্জ হয়। দ্যাট মিনস এখানে থাকে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2 ইন্টু g2 ইন্টু এক্স প্লাস হচ্ছে 2 ইন্টু f2 ইন্টু ওয়াই প্লাস হচ্ছে আমাদের এখানে সি। তো সি তো আলটিমেটলি চলে এসেছে, তো আমি নিচে লাল কালারের সি লিখে দিচ্ছি। তো এই যে বৃত্তের সমীকরণ আমি দেখতে পাচ্ছি S1 = 0, S2 = 0, এই বৃত্তের সমীকরণের মধ্যে যদি দুইটা এরকম বৃত্ত থাকে এবং তাদের যদি এরকম কমন বা সাধারণ স্পর্শক থাকে, তাহলে সরাসরি সেই স্পর্শকের সমীকরণ বা ট্যানজেন্টের ইকুয়েশন হবে কি, সিম্পলি
এই দুটো জিনিসের বিয়োগফল, দ্যাট মিনস S1 মাইনাস S2 ইজ ইকুয়াল 0। তাই যদি করে দাও তাহলে আমরা যে ইকুয়েশনটা পাবো সেটাই হবে দুটো বৃত্তের সাধারণ যেই স্পর্শক আছে সেটার সমীকরণ। তাহলে যে কোনো দুইটা বৃত্তর মধ্যে যদি সাধারণ কোনো স্পর্শক থাকে বা কমন ট্যানজেন্ট থাকে তার সমীকরণ হবে সহজ কথায় বৃত্তের দুটো সমীকরণের বিয়োগফলের সমান। দ্যাট মিনস এই দুটো সমীকরণ বিয়োগ করে ইকুয়াল টু 0 বানিয়ে দিলে আমরা স্পর্শকের সমীকরণ পেয়ে যাব। তাহলে এটা আসলে শুধু ট্যানজেন্ট না, এটা আসলে কমন ট্যানজেন্ট, কেননা আমাদের দুইটা বৃত্তের মধ্যে কমন বা সাধারণ স্পর্শকের সমীকরণ হিসেবে এটা কাজ করে। তারপর আমরা আরেকটা সাধারণ স্পর্শকের সম্পর্ক দেখব, সেটা হচ্ছে যদি দুইটা বৃত্ত একে অপরকে টাচ করে বা স্পর্শ করে তখন কিন্তু আমরা কেবলমাত্র তিনটা স্পর্শক আঁকতে পারবো। খেয়াল করে দেখো আমাদের এখানে C1 C2 কেন্দ্র বিশিষ্ট বৃত্ত দুইটা পরস্পরকে একটা নির্দিষ্ট বিন্দুতে স্পর্শ করেছে এবং এই স্পর্শ বিন্দুতেও কিন্তু আমি একটা সরলরেখা আঁকতে পারি যেটাকে আমি এই বৃত্ত দুটোর সাধারণ ট্যানজেন্ট বা সাধারণ স্পর্শক বলতে পারবো। তাহলে আমি একটু এঁকে দিচ্ছি স্পর্শকটা, মানে ধরে নাও এরকম একটা স্পর্শক, আমি যদিও সহজ করে আঁকতে পারছি না, মানে সোজা করে আঁকতে পারছি না, ব্যাপার না, হয়ে যাবে, এই তো হয়ে গেছে। তাহলে আমি দুটো বৃত্তের একদম কমন যে পয়েন্টটা আছে সেখানে যদি একটা স্পর্শক আঁকি তাহলে সেটা হচ্ছে একটা স্পর্শক, আর বাকি দুটো স্পর্শক হচ্ছে এভাবে তির্যকভাবে রয়েছে। তাহলে এখানে A থেকে শুরু করে B এটা একটা কমন বা সাধারণ স্পর্শক, C থেকে শুরু করে D এটাও একটা সাধারণ স্পর্শক, এবং E থেকে শুরু করে F এটাও কি একটা সাধারণ স্পর্শক। তো আমরা এই কন্ডিশন অনুসারে তিনটা কমন ট্যানজেন্ট পাই বা তিনটা সাধারণ স্পর্শক পাই। এখন এখানে আরও কিছু মজার বিষয় আছে, সেটা হচ্ছে তুমি দেখতে পাচ্ছ আমাদের এখানে কিন্তু R1 এবং R2 এদের মান কি অবশ্যই ভিন্ন, তাই না? R1 হচ্ছে R2 এর চেয়ে বড়। এবং যদি আমি এখানে তোমাদেরকে আরেকটা ছোট্ট জিনিস দেখাই যে আমি যদি C1 থেকে শুরু করে C2 এই দুটো বৃত্তের কেন্দ্রকে যোগ করে দিই তাহলে দেখতে পাচ্ছ এই C1 থেকে শুরু করে C2 বা বৃত্ত দুটোর কেন্দ্রের মধ্যবর্তী যে দূরত্বটা আছে সেই রেখাটা অবশ্যই আমাদের এই স্পর্শকের উপর লম্বভাবে কাজ করবে। দ্যাট মিনস তুমি ধরে নাও আমাদের এখানে P বিন্দুতে হচ্ছে বৃত্তটা পরস্পরকে স্পর্শ করেছে, তার মানে আমি বলতে পারি C1 এবং C2 এর উপর লম্বভাবে কাজ করে EF রেখাটা, বা আমি সহজভাবে বলি EF যে রেখাটা আছে যেটা ছিল বৃত্তের একটা সাধারণ স্পর্শক সেটা আসলে লম্বভাবে কাজ করে বৃত্তের কেন্দ্রদ্বয়ের সংযোজক সরলরেখার উপর। তো এই কনসেপ্টটা তোমাকে জানতে হবে, তার মানে আমাদের এই জায়গাটাতে একটা 90 ডিগ্রি কোণ তৈরি হচ্ছে। তো এখন AB এবং CD এদেরকে যদি আমি পেছনে বর্ধিত করি তারা হয়তো এখানে কোনো একটা বিন্দু ধরো কিউতে মিলিত হবে, তাই না? বিকে তুমি পেছনে বর্ধিত করো, ডিকে তুমি পেছনে বর্ধিত করো, ওরা অবশ্যই কিউ নামক একটা বিন্দুতে মিলিত হবে। বাট যদি আমাদের বৃত্তের ব্যাসার্ধ দুটো সমান হতো তাহলে কিন্তু এই ঘটনা ঘটতো না। তাহলে আমি যদি বলি R1 এবং R2 যদি সমান হতো তাহলে আমরা দুইটা সমান বৃত্ত পেতাম, এবং ওই দুটো সমান বৃত্তর জন্য আমরা এরকম সমান্তরাল স্পর্শক দুটো পেতাম। দ্যাট মিনস AB এবং CD তখন সমান্তরাল হয়ে যেত। তাহলে ধরো এটার ভেতরে হচ্ছে আমাদের প্রথম বৃত্তটা বসে আছে এবং ওর সাথে জাস্ট গায়ে টাচ করে আছে দ্বিতীয় বৃত্তটা। যেহেতু দুটো বৃত্তের ব্যাসার্ধ সমান তাই আমি বলতে পারি দুটো বৃত্তের সাইজও কী হবে, সমান হবে। যদিও ওগুলো বৃত্ত হয় নাই, আলুর মতো সামথিং কিছু একটা হয়েছে, বাট তোমরা আই থিঙ্ক ধরতে পেরেছো যে এটা হচ্ছে দুইটা সমান ব্যাসার্ধযুক্ত বৃত্ত। তো এই বৃত্তগুলোর জন্য আমি দেখতে পাচ্ছি যে AB এবং CD কি অবশ্যই সমান্তরাল বা দুইটা স্পর্শক সমান্তরাল, এবং তাই যদি হয়ে থাকে তাহলে এই দুটো স্পর্শকের মধ্যবর্তী যে দূরত্ব এটাই বৃত্তের ডায়ামিটার বা ব্যাস হিসেবে কাজ করবে, বা আমরা যে আগের স্লাইডে যেটা দেখেছি ওভাবে কাজ করবে। তো আমি একটু মার্ক করে দিচ্ছি, এটা ছিল আমাদের AB স্পর্শক, এটা হচ্ছে আমাদের CD স্পর্শক, এবং যখন R1 এবং R2 সমান দ্যাট মিনস দুইটা বৃত্তের ব্যাসার্ধ সমান তখন আমাদের এই কন্ডিশনটা কাজ করে। এখন আমি তোমাদেরকে একটা মজার জিনিস দেখাবো, সেটা হচ্ছে আমি এখানে দুটো বৃত্ত দেখতে পাচ্ছি এবং আমাদের এই দুটো বৃত্তের সমীকরণ যদি একটা স্পেসিফিক সমীকরণের মতো হয় তবে এই দুটো বৃত্ত তখনই টাচ করবে যখন তার একটা কন্ডিশন মেনটেন করবে। তো আমি ধরে নিলাম ধরো আমাদের যদি দুটো বৃত্তের সমীকরণ দেওয়া থাকে এরকমভাবে, একটা হচ্ছে x², একটা হচ্ছে y², দ্যাট মিনস x² প্লাস y², তারপর 2gxটা দেওয়া থাকলো বা 2fyটা দেওয়া থাকলো না, দ্যাট মিনস f এর মানটা যদি শূন্য বসিয়ে এখানে আমাদের c² দিয়ে দেয় তাহলে এটা কিন্তু একটা বৃত্ত সমীকরণ হতে পারে, তাই না? আমি এখানে এরকমভাবে একটা বৃত্ত সমীকরণ লিখতে পারি। আবার আমি যদি আরেকটা বৃত্তের সমীকরণ লিখি ধরো দ্বিতীয় বৃত্তের সমীকরণ হচ্ছে x² প্লাস y², বাট এখানে আমাদের 2gx নাই বা 2fy আছে, প্লাস এখানে আমাদের দিয়ে রাখলো c² এর মতো একটা মান ইজ ইকুয়াল টু 0। তো যদি আমাদের এই দুটো বৃত্তের ইকুয়েশন দেওয়া থাকে এবং আমাদেরকে যদি বলে এই দুটো বৃত্তের ইকুয়েশন একে অপরকে মানে বৃত্ত দুটো টাচ করেছে বা এরকম স্পর্শ করেছে তাহলে আমাদের এখানে একটা জিনিস ফুলফিল করতে হবে। যদি আমাদের 1/g²
প্লাস হচ্ছে 1/s² মানে f² ইজ ইকুয়াল টু 1/c² হয়, তবে আমি বলতে পারবো বৃত্ত দুটো পরস্পরকে স্পর্শ করেছে বা টাচ করেছে। দ্যাট মিনস আমাদের এই কন্ডিশনটা তখন কাজ করবে, আদারওয়াইজ কিন্তু এই কন্ডিশনটা কাজ করবে না, এবং সেক্ষেত্রে আমাদের 3টা ট্যানজেন্ট বা 3টা স্পর্শক আমরা পাবো। তাহলে মজার কথা হচ্ছে যদি আমাদের বৃত্তের ইকুয়েশন এমন দেওয়া থাকে তাহলে অবশ্যই এই শর্তটা যদি কেউ মেনটেন করে বা ওই বৃত্ত দুটো যদি মেনটেন করে তাহলে আমরা বলতে পারি ওই দুটো বৃত্ত একে অপরকে স্পর্শ করে আছে। তো এটাকে লিখে দিচ্ছি, এটা হচ্ছে বৃত্ত দুটো পরস্পরকে টাচ করে আছে, এটার মানে শর্ত। তাহলে বৃত্ত বা সার্কেল পরস্পরকে টাচ করে, সেটা শর্ত হচ্ছে এটা। এখন একটা বৃত্ত যদি আরেকটা বৃত্তকে ছেদ করে তাহলে আমরা জানি এই কন্ডিশনটা কাজ করে। তাহলে দেখতে পাচ্ছ এরকম কন্ডিশনে কিন্তু বৃত্তের স্পর্শক আরও একটা কমে যায়। দ্যাট মিনস তুমি দেখো আমাদের এখানে কিন্তু বৃত্তের আর কোনো স্পর্শক আঁকার অপশন নেই, কেবলমাত্র 2টা স্পর্শক এখানে কাজ করে কমন স্পর্শক হিসেবে, একটা হচ্ছে AB, একটা হচ্ছে আমাদের এখানে CD। তাই যদি হয় তাহলে আমাদের এই কন্ডিশনের জন্য কেবলমাত্র আমরা 2টা কমন ট্যানজেন্ট পাবো, বা বলা যায় 2টা সাধারণ স্পর্শক পাবো, AB এবং CD। এবং এখানে আগের ঘটনা, আমি যদি এখানে বৃত্তের সার্কেলের মানে বৃত্ত বা সার্কেলের যে রেডিয়াস আছে দ্যাট মিনস R1 এবং R2 সমান করে দিই, তাহলে আমরা A আর B এবং C আর D এই রেখাটাকে কখনো ছেদ করা অবস্থা দেখতে পাবো না, কেননা B এবং D কে পেছনে বর্ধিত করলে তারা হয়তো এখানে P বিন্দুতে মিলিত হতে পারে। বাট যদি আমাদের রেডিয়াস বা ব্যাসার্ধ সমান হয় 2টা বৃত্তের, তখন আমাদের এটা কখনোই সম্ভব হয় না। তখন আমাদের ছবিটা হবে ঠিক আগের স্লাইডের মতো। দ্যাট মিনস আগের স্লাইডে তুমি দেখতে পাচ্ছ আমরা এই জায়গাটাতে একটা ছবি এঁকেছি, তাই না? জাস্ট আমাদের এখানে ছবিটা হবে 2টা বৃত্ত পাশাপাশি থাকবে বাট একে অপরের উপর ছেদ করে থাকবে। তাহলে দুটো বৃত্তের যদি 2টা মাত্র কমন ট্যানজেন্ট থাকে বা 2টা যদি সাধারণ স্পর্শক থাকে, মিনিমাম না ম্যাক্সিমাম আর কি, তাহলে সেটা শর্ত হচ্ছে কি অবশ্যই দুটো বৃত্তকে একে অপরের নির্দিষ্ট বিন্দুতে ছেদ করতে হবে। তো দেখো এখানে কোথায় ছেদ করেছে আসলে, 2টা বৃত্ত একে অপরকে প্রধানত এই পয়েন্টে ছেদ করেছে এবং এই পয়েন্টটাতে ছেদ করেছে। তুমি উপরের পয়েন্টটাকে ধরতে পারো P, নিচের পয়েন্টটাকে ধরতে পারো Q। তো এই কন্ডিশনের জন্য আমাদের কেবলমাত্র 2টা স্পর্শক বা 2টা ট্যানজেন্ট কাজ করে। তো তুমি যদি যতই চেষ্টা করো না কেন আর কোনো এরকম স্পর্শক বা ট্যানজেন্ট আঁকতে পারবে না যেটা একই সাথে প্রথম বৃত্ত এবং দ্বিতীয় বৃত্তের জন্য স্পর্শক হিসেবে কাজ করবে। তার মানে অনলি এই 2টা ম্যাক্সিমাম ট্যানজেন্ট আমরা আঁকতে পারবো এই কম্বিনেশনের জন্য। তারপর ফাইনালি আমরা আরেকটা কন্ডিশন দেখব যেটা আমরা অলরেডি দেখেছি, তাই না? C1 থেকে শুরু করে C2, এটার যে মানটা হবে সেটা হচ্ছে R1 - R2 এর সমান। এটা কখন হবে? যখন আমাদের বৃত্তটা সরাসরি টাচ করে থাকবে অন্য একটা বৃত্তের সাথে, বাট অভ্যন্তরীণভাবে সে টাচ বা যুক্ত করে থাকবে। তো দেখতেই পাচ্ছি আমাদের C2 বৃত্তটা মানে C2 কেন্দ্র বিশিষ্ট বৃত্তটা C1 কেন্দ্র বিশিষ্ট বৃত্তের একটা নির্দিষ্ট বিন্দুতে টাচ করেছে, যেটা হচ্ছে P of X, Y বিন্দু। এবং ওই বিন্দুতে আমি যদি স্পর্শক টানি তাহলে আমরা একটা মাত্র ট্যানজেন্ট পাবো। তার মানে এই কন্ডিশনের জন্য আমরা একটা মাত্র কমন বা সাধারণ স্পর্শক পেয়ে থাকবো বা ট্যানজেন্টকে পেয়ে থাকবো। তো খেয়াল করে দেখো আমাদের এখানে কি কাহিনী করছে। আমাদের এখানে কিন্তু 2টা বৃত্তের কেন্দ্রের মধ্যবর্তী যে দূরত্বটা আছে C1 C2, এটা অবশ্যই হচ্ছে 2টা বৃত্তের ব্যাসার্ধের পার্থক্যের সমান। দ্যাট মিনস R1 - R2। বাট এই ক্ষেত্রে শুধুমাত্র একটা জিনিসই ডিফারেন্ট, সেটা হলো আমাদের একটা কমন ট্যানজেন্ট থাকবে, একের বেশি কিন্তু কোনো কমন ট্যানজেন্ট থাকতে পারবে না। তারপরে কন্ডিশনটা আরও শোচনীয়। তুমি যদি আমাদের এই কন্ডিশনটা দেখো তাহলে বৃত্তের কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্বটা হচ্ছে 2টো বৃত্তের ব্যাসার্ধের পার্থক্যের চেয়েও ছোট। তখন কি ঘটবে? একটা বৃত্ত আরেকটা বৃত্তের ভেতরে ঢুকে যাবে এবং তারা কেউ কাউকে ছেদও করবে না, স্পর্শ করবে না। তো এখানে দেখতে পাচ্ছ C1 C2 কেন্দ্রবিশিষ্ট 2টো বৃত্ত তারা একে অপরের সাপেক্ষে এমনভাবে মানে ঢুকে আছে যে আমরা এগুলোকে উদ্ধার করতে পারছি না, মানে একটা বৃত্তের সাথে আরেকটা বৃত্তকে টাচ করাতে পারছি না। তাই যদি না করাতে পারি তার মানে আমরা এখানে কোনো ট্যানজেন্ট বা কোনো স্পর্শক আঁকতে পারবো না। তো যখন আমরা কোনো ট্যানজেন্ট আঁকতে পারবো না এর মানে কি? তুমি যদি এরকম একটা ট্যানজেন্ট বা স্পর্শক আঁকতে যাও, তুমি দেখবে এটা কিন্তু প্রথম বৃত্তের জন্য কাজ করলেও দ্বিতীয় বৃত্তের জন্য কাজ করে না। আবার তুমি যদি দ্বিতীয় বৃত্তের মধ্যে এরকম একটা ট্যানজেন্ট আঁকতে যাও, তুমি দেখবে সেটা প্রথম বৃত্তটাকে ছেদ করে চলে গেছে। তাহলে আমরা এমন কোনো কমন বা সাধারণ স্পর্শক আঁকতে পারবো না যেটা একই সাথে আমাদের এই দুটো বৃত্তকে জাস্ট টাচ করে যাবে বা স্পর্শ করে যাবে। এই জন্য বলতে পারি আমাদের এই শর্তের জন্য আমরা কোনো স্পর্শক পাই না বা কোনো ট্যানজেন্টকে আমরা আঁকতে পারি না। এবং এর পাশাপাশি আমি তোমাকে আরেকটা ছোট্ট জিনিস দেখিয়ে দিই। আমাদের এমনও কিছু বৃত্ত আছে যেগুলোকে আমরা বলি কনসেন্ট্রিক সার্কেল, দ্যাট মিনস সমবিন্দু বৃত্ত। সমবিন্দু বৃত্তগুলো কীরকম? আমি এখানে মাঝখানে একটা ফোঁটা দিলাম, এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র। আমি ওর বাইরে মোটামুটি করে একটা বৃত্ত আঁকলাম, তাহলে এই বৃত্তের কেন্দ্র হচ্ছে আমাদের এটা। আমি এখন সেম কেন্দ্রটাকে কেন্দ্র করে ওর বাইরে আরও একটা বৃত্ত আঁকলাম। তখন আমরা এই দুটো বৃত্তকে বলতে পারি এরা একে অপরের সমবিন্দু বৃত্ত। তার মানে দুটো বৃত্তের যেই কেন্দ্রটা আছে সেটা হচ্ছে সম বা একই। তো এই ধরনের
সম বিন্দু আছে, আমি একটু ভিন্ন কালারে লিখি। তো এই ধরনের সম বিন্দু বৃত্ত বা কনসেন্ট্রিক যে সার্কেল আছে সেই সমস্ত বৃত্তের জন্য কিন্তু আমরা কোনো ট্যানজেন্ট পাবো না। দ্যাট মিন্স নো ট্যানজেন্ট। ট্যানজেন্ট না, আসলে আমি একটু মিস্টেক করেছি, আসলে কোনো সাধারণ স্পর্শক পাবো না বা কমন ট্যানজেন্ট পাবো না। এখানেও সেম, নো কমন ট্যানজেন্ট। তাহলে এই দুইটা কেস মোটামুটি সেম, সমবিন্দু বৃত্তের জন্য যা এবং আমাদের এরকম বৃত্তের জন্য তা। আমরা কোনো স্পর্শক আঁকতে পারি না যেটা একই সাথে ওই দুটো বৃত্তের জন্য কাজ করবে।